যারা ইদানিং পিসি বিল্ড করতে গেছেন বা র্যাম আপগ্রেড করার কথা ভাবছেন তারা তো দাম দেখে একটা বড়সড় ধাক্কা খেয়েছেন, তাই না? একটা সাধারণ আপগ্রেড করতে গিয়েও পকেটে যে কী পরিমাণ চাপ পড়ছে সেটা আসলেই অবাক করার মতো। কিন্তু কেন হচ্ছেটা কি? কেন র্যামের দাম এমন আকাশ ছুঁয়েছে? চলুন, আজকের এই আলোচনায় আমরা এই ব্যাপারটারই একেবারে ভেতরে ঢুকে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি। $800 শুধু র্যামের জন্য? হ্যাঁ, ঠিক এই রকমই একটা অবস্থা। কয়েক মাস আগেও যে জিনিসটা সাধ্যের মধ্যে ছিল, এখন সেটার দিকে তাকালেই পকেট খালি হয়ে যাওয়ার জোগাড়। দামটা একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বললেই চলে। তো আসল প্রশ্নটা হচ্ছে কেন কেন র্যামের দাম এত বেশি? হঠাৎ করে মেমোরি চিপের বাজারে এমন আগুন লাগলো কিভাবে? এটা কি শুধু ডিম্যান্ড সাপ্লাইয়ের সাধারণ খেলা, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে? আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এআই বুম কিভাবে এই নাটকের মূল চরিত্র হয়ে উঠেছে। এরপর কথা বলবো মাত্র ৩টা কোম্পানির হাতে থাকা বাজারের নিয়ন্ত্রণ নিয়ে। জানার চেষ্টা করব চাহিদা এত বেশি হওয়া সত্ত্বেও কেন প্রোডাকশন বাড়ছে না। আর সবশেষে দেখব আমাদের ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে। তাহলে চলুন আর দেরি না করে একেবারে মূল কারণে চলে যাই। র্যামের দামের এই যে বিস্ফোরণ, এর পেছনে সবচেয়ে বড় যে শক্তিটা কাজ করছে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এআই ইন্ডাস্ট্রির অবিশ্বাস্য গ্রোথ আর এর প্রায় অফুরন্ত মেমোরির খিদেটাই হচ্ছে আসল কালপ্রিট। দেখুন, চ্যাট জিপিটি বা জেমিনির মতো যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমগুলো আছে, এগুলোকে তো বিশাল পরিমাণ ডেটা খাইয়ে, মানে টেক্সট, ছবি, ভিডিও দিয়ে ট্রেন করাতে হয়। আর এই মডেলগুলো ফাস্ট মেমোরির জন্য এতটাই ক্ষুধার্ত, মানে এদের মেমোরির টেস্টটা এতটাই বেশি যে সেই চাহিদা মেটানো প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে শুধু র্যাম কেন, এসএসডি দিয়ে কাজ হয় না? আসলে র্যাম আর এসএসডি স্পিডের মধ্যে আকাশ পাতাল তফাত। একটা এআই মডেলকে ট্রেন করতে যে প্রচণ্ড গতি দরকার, সেটা একমাত্র র্যামই দিতে পারে। এর কাছে এসএসডির স্পিড বলতে গেলে কিচ্ছু না। ব্যাপারটা হলো এআই এর জন্য র্যাম দুটো জায়গায় খুব জরুরি। প্রথমটা হলো ট্রেনিংয়ের সময়। একটা মডেলকে ট্রেন করতে কয়েক মাসও লেগে যেতে পারে। যত বেশি র্যাম থাকবে এই পুরো প্রসেসটা তত দ্রুত হবে। আর দ্বিতীয়টা হলো ইনফারেন্স, মানে যখন আমরা ওই এআই এর সাথে চ্যাট করি বা কোনো প্রশ্ন করি, তখন বেশি র্যাম থাকলে মডেলটা আমাদের আগের কথাগুলো বা কনটেক্সটটা দ্রুত মনে করে সাথে সাথে উত্তর দিতে পারে। আচ্ছা, এআইয়ের বিশাল চাহিদার ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু মনে তো প্রশ্ন আসতেই পারে যে বাজারে তো কর্সেয়ার, জি স্কেল, কিংস্টন এত এত ব্র্যান্ডের র্যাম পাওয়া যায়, তাহলে সাপ্লাই কম পড়বে কেন? এখানেই হলো আসল টুইস্টটা। আমরা যে ব্র্যান্ডেড র্যাম স্টিকগুলো কিনি, সেই কোম্পানিগুলো কিন্তু র্যামের আসল জিনিসটা, মানে মেমোরি চিপ, ওটা বানায় না। তারা শুধু চিপগুলো কিনে এনে একটা সার্কিট বোর্ডে বসিয়ে সুন্দর একটা হিট সিঙ্ক লাগিয়ে আমাদের কাছে বিক্রি করে। তাহলে আসল জিনিসটা বানায় কারা? র্যামস্টিকের উপরের ওই যে ছোট ছোট কালো চিপগুলো, ওগুলো বানানোর ক্ষমতা আছে সারা পৃথিবীতে মাত্র ৩টা কোম্পানির হাতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৩টা। এসকে হাইনিক্স, স্যামসাং আর মাইক্রন। এই ৩জন মিলেই পুরো পৃথিবীর ডি-র্যাম চিপের বাজারটাকে নিয়ন্ত্রণ করে। আর পরিস্থিতিটা যে কতটা সিরিয়াস তার একটা উদাহরণ দেই। মাইক্রন, তাদের খুবই জনপ্রিয় একটা কনজিউমার ব্র্যান্ড ছিল ক্রুশাল, সেটাকে তারা বন্ধই করে দিয়েছে। কেন? কারণটা খুব সহজ। তারা এখন আমাদের মতো সাধারণ ক্রেতাদের দিকে না তাকিয়ে আরও অনেক বেশি লাভজনক যে এআই ক্লায়েন্টরা আছে তাদের উপরই পুরো মনোযোগ দিতে চায়। ব্যাপারটাকে একটা নিলামের মতো করে ভাবা যেতে পারে। একদিকে ধরুন একজন পিসি গেমার যে তার সীমিত বাজেটের মধ্যে র্যাম কেনার চেষ্টা করছে, আর অন্যদিকে আছে $multi-trillion এআই কোম্পানিগুলো, যারা বস্তা বস্তা টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে ওই একই চিপের জন্য। তো এই লড়াইয়ে কে জিতবে সেটা তো আর বলে দিতে হবে। তাহলে পরের প্রশ্নটা খুবই স্বাভাবিক, তাই না? যে চাহিদা যখন এতই বেশি, তখন এই ৩টা কোম্পানি মিলে প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে না কেন? সাপ্লাই বাড়িয়ে দিলেই তো হয়। কিন্তু না, ব্যাপারটা এত সহজ নয়। এর পেছনে বেশ কিছু শক্ত ব্যবসায়িক আর টেকনিক্যাল কারণ আছে। এর কারণ মূলত ৩টা। প্রথমত, তাদের যে কারখানা বা ফ্যাবগুলো আছে সেগুলো অলরেডি দিনরাত ২৪ ঘন্টা চলছে। এর থেকে বেশি প্রোডাকশন সম্ভবই না। দ্বিতীয় কারণটা হলো অতীতে এদের একটা বাজে অভিজ্ঞতা আছে। এর আগেও যখন চাহিদা বেড়েছিল তারা প্রোডাকশন বাড়িয়েছিল, কিন্তু পরে চাহিদা কমে যাওয়ায় সে বিশাল স্টক তাদের লস দিয়ে বিক্রি করতে হয়েছিল। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ হলো সময় আর টাকা। একটা নতুন ফ্যাব বানানো মানে বিলিয়ন বিলিয়ন ডলার আর বছরের পর বছর সময় বিনিয়োগ করা। আসলে একটা নতুন ফ্যাব তৈরি করা কিন্তু মুখের কথা না। এটা শুধু একটা বিল্ডিং বানিয়ে দেওয়া নয়। এর জন্য ভূমিকম্পরোধী জটিল প্ল্যানিং লাগে। ২৪ ঘন্টা জল, বিদ্যুৎ
আর বিশেষ কেমিক্যালের সাপ্লাই নিশ্চিত করতে হয়। এই পুরো প্রসেসটা শুরু থেকে শেষ হতে কম করে হলেও ৩ বছরের বেশি সময় লেগেই যায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এসকে হাইনেক্স আর স্যামসাং কিন্তু পাবলিকলি বলেই দিয়েছে যে তাদের প্রোডাকশন বাড়ানোর কোনো প্ল্যানই নেই। মানে এটা শুধু টেকনিক্যাল কোনো সমস্যা না, এটা তাদের একটা ঠান্ডা মাথার বিজনেস স্ট্র্যাটেজি। তারা চায় না যে বাজারে সাপ্লাই বেড়ে গিয়ে দাম আবার কমে যাক। তো এই ৩ দৈত্যের রাজত্বে কি কোনো নতুন প্লেয়ার আসার সম্ভাবনা নেই? একটা ক্ষীণ আশার আলো অবশ্য চীন থেকে দেখা যাচ্ছে। চীনের একটা কোম্পানি আছে CXMT, তারা সম্প্রতি DDR5 চিপ বানানোর টেকনোলজিটা আয়ত্ত করেছে, যেটা অবশ্যই একটা বড় ব্যাপার। কিন্তু বাস্তবতা হলো প্রোডাকশনের দিক থেকে তারা এখনও ওই বিগ 3 এর থেকে প্রায় ২-৩ বছর পিছিয়ে। তাই মার্কেটের এই সাপ্লাই সংকট তারা খুব তাড়াতাড়ি মেটাতে পারবে এমনটা ভাবার কোনো কারণ নেই। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে? সবকিছু যদি এক জায়গায় করে দেখি, তাহলে যে ভবিষ্যৎটা সামনে আসছে সেটা আমাদের মতো সাধারণ কনজিউমারদের জন্য খুব একটা ভালো খবর নয়। পরিস্থিতিটা বোঝার জন্য শুধু একটা নম্বরই যথেষ্ট, 2026। এসকে হাইনেক্স তারা অলরেডি 2026 সাল পর্যন্ত তাদের সমস্ত প্রোডাকশন বিক্রি করে দিয়েছে। এর মানে কি? এর মানে হলো সামনের কয়েক বছর দাম বাড়তেই থাকবে। এমনকি যদি কোনোভাবে এআইয়ের চাহিদা কমেও যায়, তাতেও কিছু বদলাবে না, কারণ অর্ডারগুলো অলরেডি কনফার্মড। আর ভাববেন না যে এই দামের প্রভাব শুধু পিসি বিল্ডারদের উপরই পড়বে, একদমই না। যে কোনো ডিভাইসে প্রসেসর আছে, সেখানেই কিন্তু ডির্যাম লাগে। তার মানে আমাদের স্মার্টফোন, গাড়ি, স্মার্ট ওয়াচ সবকিছুর দামই এর জন্য বাড়তে চলেছে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের সবার কাছেই ফিরে আসে। এআইয়ের মতো টেকনোলজির এই অবিশ্বাস্য উন্নতি দেখে আমরা সবাই তো রোমাঞ্চিত, তাই না? কিন্তু এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে